ভোর ৫টা ৩০। এই সময় যারা জেগে ওঠে তারা স্বপ্ন দেখতে পারে না, তারা দায়িত্ব কাঁধে নেয়। রহিম মিয়া জেগে ওঠেন, ঘুম নয়, দুশ্চিন্তা তাকে ডাক দেয়। ঘরের কোণে ঝুলে থাকা ক্যালেন্ডারটা আরেকটা দিন ছিঁড়ে ফেলে। তারিখ বদলায়, কিন্তু অভাব বদলায় না। পাশে শুয়ে থাকা স্ত্রী ঘুমের মধ্যেও ক্লান্ত। এই ক্লান্তি শুধু রাত জাগার না, এটা বছরের পর বছর নিজেকে বলে থাকার ক্লান্তি। রহিম মিয়া মনে করে, বলেন, আমি না থাকলে ওরা কি করবে? রান্নাঘর থেকে পাতিলের শব্দ। সালমা বেগম উঠে পড়েছেন, কারণ মিডল ক্লাস সংসারে দেরি করার বিলাসিতা নেই। তিনি হিসাব করেন, আজ আধা কেজি চাল কম পড়বে, কাল হয়তো তেল। তারপর সকাল ৮টা, বাসে দাঁড়িয়ে থাকা এক লোক, হাতের রড ধরা, মুঠোয় ঘাম, ভেতরে ভয়। অফিসে বসে সংখ্যা গোনা হয়, কিন্তু দেখে না কেউ এই সংসারে আড়ালে একটা মানুষ ভেঙে যাচ্ছে। সন্ধ্যায় বাড়ি ফেরা, দরজা খুলতেই মেয়ের প্রশ্ন, আব্বু, আজ মাছ নেই কেন? হাসি দিয়ে উত্তর, ডিমবাজি তো আমার প্রিয়, কিন্তু বুকের ভেতরে একটা চুপচাপ মরে যায়। খাওয়ার টেবিলে নীরবতা, ভাত আছে, ডাল আছে, কথা নেই। হঠাৎ ছেলের গলা, আব্বু, আমি কি গরিব? রহিম মিয়া মাথা তোলে, গলা ভারী। গরিব হওয়া লজ্জা না বাবা, হার মানা লজ্জা। রাতে স্ত্রী বলে, তোমার শরীরটা ভাঙছে। তিনি কিছু বলেন না, কারণ ভাঙা শরীরে চলে, ভাঙা স্বপ্ন চলে না। দিন যায়, মাস যায়, টাকা শেষ হয়, কিন্তু দায়িত্ব শেষ হয় না। একদিন ছেলে আসে, হাতে একটা কাগজ, রেজাল্ট। রহিম মিয়া কাগজটা ধরে রাখেন অনেকক্ষণ। এই কাগজের লেখা তার সব না বলা কষ্ট। তিনি বলেন, এইটা আমার বেতন। মেয়ে জিজ্ঞেস করে, আব্বু, তুমি কাঁদছ? রহিম মিয়া মুখ ফেরান, গভীর পুরুষ কণ্ঠে বলেন, না মা, চোখে ধুলা পড়ছে। রাতের আধারে তারা কম, কিন্তু আলো আছে। মিডিল ক্লাস মানুষরা চুপচাপ বাঁচে। তারা পোস্ট হয় না, তারা ইতিহাস বানায়। চাল ডালের হিসাবের ভেতর তারা সন্তানদের স্বপ্ন বড় করে, আর এই নীরব যোদ্ধারাই একটা দেশকে চুপচাপ দাঁড় করিয়ে রাখে। রাতটা ধীরে নামে, ঘরের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রহিম মিয়ার ঘুম আসে না। তিনি চুপচাপ উঠে বসেন, সেলের রেজাল্টের কাগজটা আবার হাতে নেন, আঙুল দিয়ে ছুঁয়ে দেখেন, যেন নিশ্চিত হতে চান এই সুখটা সত্যি কিনা। ছাদের দিকে তাকিয়ে ভাবেন, আমার জীবনটা যদি এখানেই থেমে যায়, তবু যেন ওদের থেমে না যায়। এই ভাবনাটাই একজন মধ্যবিত্ত বাবার সবচেয়ে বড় দোয়া। পরদিন ভোরে আবার অ্যালার্ম, আবার সেই ডাকতো। শরীর ব্যথা করে, হাঁটতে গেলে বুকের ভেতর চাপ লাগে। তবু অফিসে যান, কারণ অসুস্থ হওয়ার বিলাসিতা এই ঘরে নেই। অফিসে বসে হঠাৎ মাথা ঘুরে, চেয়ারে বসে পড়েন। এক সহকর্মী বলে, ভাই, আজ ছুটি নেন। রহিম মিয়া হাসেন, ছুটি নিলে বাজারটা কে করবে? এই হাসির ভিতরে লুকিয়ে থাকে অনেক ব্যথা। সেদিন একটু আগেই বাসা ফেরেন। সালমান দরজা খুলে বুঝে যান কিছু একটা ঠিক নেই। তিনি কিছু জিজ্ঞেস করেন না, শুধু বলেন, ভেতরে আসেন। এই দুই শব্দেই একটা সংসার দাঁড়িয়ে থাকে। রাতে খাওয়ার সময়
রহিম মিয়া কম খান। রিমি খেয়াল করে ফেলে। সে বলে, আব্বু, তুমি কি আমার জন্য রেখে দিচ্ছ? রহিম মিয়া থমকে যান। তারপর বলেন, না মা, আব্বু এমনি কম খাই। কিন্তু সত্যিটা অন্য। মিডল ক্লাস বাবারা নিজেদের ক্ষুধা সবার শেষে রাখে। কয়েকদিন পরে রিফাত একটা ফর্ম নিয়ে আসে, স্কলারশিপের ফর্ম। সে ভয়ে ভয়ে বলে, আব্বু, স্যার বলেছে আমি ট্রাই করতে পারি। রহিম মিয়া ফর্মটা হাতে নেন। এই কাগজে লেখা একটা সুযোগ। তিনি বলেন, তুই শুধু পড়বি, বাকি চিন্তা আমার। সেই রাতে সালমান নামাজে বসে অনেকক্ষণ দোয়া করেন। দোয়ায় টাকা চান না, শুধু চান এই মানুষটা যেন আর একটু সত্য থাকে। মাস যায়, পরীক্ষা শেষ হয়। এক বিকেলে ফোন আসে, রিফাত স্কলারশিপ পেয়েছে। ঘরে কেউ কথা বলতে পারে না। রিমি লাফিয়ে উঠে, সালমার চোখ দিয়ে পানি পড়ে। রহিমিয়া চুপচাপ বসে থাকেন, তারপর ধীরে দাঁড়ান। তিনি বলেন, আজ আমি জিতে গেছি। এই জয় টাকার না, এই জয় হাল না ছাড়ার। রাতে তিনি ছাদে দাঁড়ান, আকাশের দিকে তাকান। তারা এখনো কম, কিন্তু অন্ধকার আর ভয় লাগে না, কারণ তিনি জানেন তার কষ্টগুলো হারিয়ে যায়নি, ওগুলো রূপ নিয়েছে তার সন্তানের ভবিষ্যতে। মিডল ক্লাস মানুষরা ইতিহাসের পাতায় থাকে না, তারা থাকে কারো স্বপ্নের শুরুতে। আর সেই কারণেই এই চুপচাপ মানুষগুলো কখনো সত্যি হার মানে না। স্কলারশিপের খবরের পর সংসারটা হঠাৎ বড় হয়ে যায় না। চাল ডাল আগের মতোই, ভাড়া আগের মতোই, কিন্তু বুকের ভেতরে একটা চাপ হালকা হয়। রহিম মিয়া আবার আগের মতোই ভোরে ওঠেন, কিন্তু আজ ঘুম ভাঙে দুশ্চিন্তায় না, দায়িত্বে। অফিসে কাজ করতে করতে হঠাৎ বুকটা মোচড় দেয়। তিনি হাত চেপে ধরেন। এবার একটু বেশি ব্যথা, কিন্তু কাউকে বলেন না, কারণ তিনি জানেন বাবারা অসুস্থ হলে ঘরের ভরসা কেঁপে ওঠে। সেদিন সন্ধ্যায় বাসায় ফেরেন না। রাত 8টা বাজে, 9টা, 10টা। সালমার ফোনে রিং যায়, কাটা পড়ে। রিমি দরজার দিকে তাকিয়ে থাকে। রিফাত বলে, আব্বু আসবে তো? সালমা উত্তর দিতে পারেন না। হঠাৎ রাত 10:30টায় একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। আপনি কি রহিম মিয়ার পরিবার? এক লাইনে একটা ঘর থমকে যায়। হাসপাতালের করিডোরে সালমা দাঁড়িয়ে থাকেন, হাত কাঁপে, চোখ শুকিয়ে গেছে। ডাক্তার বলেন সময়ে এনেছেন, আর একটু দেরি হলে। বাকিটা তিনি শুনেন না। আইসিইউর বাইরে রিফাত চুপ করে বসে। এই প্রথম সে বুঝতে পারে তার বাবা ভেঙে পড়তে পারে। রিমি জিজ্ঞেস করে, আমার দোষ? সালমা মেয়েটাকে জড়িয়ে ধরেন, না মা, কিছুই তোমার দোষ না। রহিম মিয়া বাঁচেন, কিন্তু আগের মতো না। ডাক্তার বলেন কাজ কমাতে হবে। তিনি হাসেন, এই হাসিটা ভারী। বাসায় ফেরার পর রহিম মিয়া বিছানায় শুয়ে থাকেন। ছাদের ফ্যান ঘুরে, তিনি তাকিয়ে থাকেন। রিফাত পাশে এসে বসে, ধীরে বলে, আব্বু, এখন আমি সব সামলাবো। রহিম মিয়া ছেলের দিকে তাকান। এই প্রথম তিনি ভয় পান। তিনি বলেন, না বাবা, তুই শুধু ভালো মানুষ হ। কয়েক মাস পরে রহিম মিয়া অফিস ছেড়ে দেন। ছোট একটা হিসাবের কাজ নেন। আয় কমে, সময় বাড়ে। সন্ধ্যায় তিনি মেয়েকে পড়ান, রিফাতের সাথে গল্প করেন। এই সময়গুলো আগে ছিল না। একদিন রিমি বলে, আব্বু, তুমি এখন আগের চেয়ে ভালো। রহিম মিয়া হালকা হাসেন। বছর ঘুরে, রিফাত কলেজে ওঠে, স্কলারশিপ থাকে। একদিন কলেজের অনুষ্ঠানে রিফাত মাইকে দাঁড়িয়ে বলে,
আমার বাবার নাম রহিম মিয়া। তিনি কোনোদিন হাল ছাড়েননি। ভিড়ের মধ্যে রহিম মিয়া চুপ করে দাঁড়ান। চোখ বেজে যায়। এই বেজা চোখেই তিনি নিজের জীবনকে সার্থক মনে করেন। কারণ তিনি জানেন তিনি বড় কিছু হতে পারেননি, কিন্তু কাউকে বড় হতে থামাননি। মিডল ক্লাস বাবারা শেষ পর্যন্ত জিতে যায়। তারা নিশ্চিত করে তাদের সন্তানেরা হারবে না।